মনে আছে ফেনীর পরশুরামের সেই আলোচিত ইমাম মাওলানা মুজাফফর আহমেদ জুবায়েরের কথা? ধর্ষণ মামলায় ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত হয়ে যিনি ভেঙে দিয়েছিলেন মিথ্যার দেয়াল। কিন্তু আজ কোথায় আছেন সে? কেমন আছে তার সেই যন্ত্রণাদগ্ধ জীবন? উত্তর খুঁজতে এবার ভুক্তভোগী ওই ইমামের খোঁজে টিম বাংলা এডিশন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে জুবায়েরের শরীরটা মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু তার আত্মাটা যেন আটকে গেছে সেই চার দেয়ালেই। কোনো অপরাধ না করেও যখন তাকে ধর্ষণের জন্য জঘন্যতম মামলায় বন্দী করে নেওয়া হয়েছে রিমান্ডে, তখন তীব্র ক্ষোভ, অপমান আর লোকলজ্জার ভয়ে কারাগারের ভেতরেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। জানা গেছে দেয়ালে মাথা ঠুকে নিজেকে রক্তাক্ত করেছিলেন বারবার। কারাগার থেকে বের হওয়ার পরও অন্ধকার আর সমাজের হাজারো বাঁকা চোখ তার পিছু ছাড়েনি। সেই ট্রমা তিল তিল করে তাকে ভেতর থেকে কুড়ে খেয়েছে। মানসিক ভারসাম্যহীনতা বা চরম মানসিক চাপ সামলাতে না পেরে অবশেষে তার ঠিকানা হয়েছে মানসিক হাসপাতালে। বাংলা এডিশনের সাথে কথা হয় ভুক্তভোগী পরিবারের। তাদের দাবি, মসজিদের তারাবির নামাজের টাকা নিয়ে বিরোধের জেরে জুবায়েরকে পরিকল্পিতভাবে সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ঝগড়া হয়েছে তরবির টাকা লয়, তো কিয়া কাদের সভাপতির লগে, তো এই সভাপতি ষড়যন্ত্র করে রোহিঙ্গা একটা মেয়ের প্যাকনি কইছে ৬-৭ মাস কইছে টিউমার। এরপরে এবারে আমার ছেলেরে ষড়যন্ত্র করে আমার ছেলের বাপেরে ডাকিলে যায়, কদে ওনাকে কলমা হওয়া দিত। এটা দোষটা দেওয়া হয়েছিল আপনার যে তারাবির বেতন এবং কি মাসিক বেতন নিয়ে কমিটির সাথে, কমিটির সাথে ওই দ্বন্দ্বতে ওনাকে এই কাজে ওই দুষ্কৃত মহিলার কাজে ওনাকে বাধে দিছে এবং দুইজন মহিলা বলছে যে তুমি ইমাম সাহেবের নাম বলিও। ভুক্তভোগীর বাবা আবুল বাশার অভিযোগ করে আরও বলেন, পুলিশি হেফাজতে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। ছেলেকে যখন পুলিশে নিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায়, তখন নিয়ে ওদের স্বীকারোক্তি দেওয়ার জন্য ওনাকে বহুত নির্যাতন করে, মারধর করে এবং মাথা পর্যন্ত পাড়ে ফেলছে। পরিবারের দাবি, একদিকে পুলিশের বর্বর নির্যাতন আর অন্যদিকে এই মিথ্যা অপবাদের মানসিক আঘাত সহ্য করতে না পেরেই আজ মানসিক হাসপাতালে মাওলানা জুবায়ের। মানসিক হাসপাতালে গেছে আমার ছেলে এইটা লইয়া, মানে এখানে ডান্ডা বেড়ি আন্ডাও দেখছি, এখানে রশি বান্ধা, এখানে আবার ডান্ডা বেড়ির লগে বান্ধা, এখানে কোমরে বান্ধা, মানে এই নির্যাতনে ঢাকা মালিক বাগতলব নিছে ওনাকে। এইসব জ্ঞানের আঘাতে উনি মাথায় এফেক্ট করি সেই হতে আসতল এই কথাটা উড়াইলে ছেলে আত্মহত্যার মতন হিসেমও আসছিল জেলখানাতে। এখনও ছেলে এটা উড়াইলে ছেলের মাথায় ঘুম আসে না, খানা দানা খায় না। ভেতরের সেই জমানো ক্ষোভ আর মানসিক যন্ত্রণা গত বৃহস্পতিবার রাতে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। বাসায় অবস্থানকালে আচমকাই আক্রমণাত্মক হয়ে ওঠেন জুবায়ের। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙচুর করেন আসবাবপত্র। চোখের সামনে যেন দেখছিলেন সেই পুলিশি নির্যাতন আর সমাজের আঙুল উঁচানো সেই মানুষগুলোকে। পরে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাইদুল কুশলের তত্ত্বাবধানে রাজধানীর আদাবরের এনলাইটেন্ড সাইকিয়াট্রিক বিশেষায়িত মানসিক হাসপাতালে তার চিকিৎসা চলছে বর্তমানে। পেছনের গল্পে ফিরে তাকালে দেখা যায় ২০২৪ সালের নভেম্বরে স্থানীয় রাজনৈতিক রোষানল ও নোংরা ষড়যন্ত্রের শিকার হন ইমাম জুবায়ের। অথচ আদালতের নির্দেশে হওয়া ডিএনএ পরীক্ষায় যে সত্য বেরিয়ে আসে তা সমাজের জন্য যেন এক চপেটাঘাত। জানা যায় ভুক্তভোগী ওই কিশোরীর সন্তানের জৈবিক পিতা ইমাম জুবায়ের নন, বরং কিশোরীর নিজের আপন ভাই। ২০২৫ সালের মে মাসে সেই ভাই আদালতে স্বীকারোক্তিও দেয়। জুবায়ের যতদিনে মামলায় জিতলেন ততদিনে তার সাজানো সংসার, সামাজিক অবস্থান ও সম্মান ধুলোয় মিশে গেছে। হাসপাতালের বেড থেকে ভুক্তভোগী মাওলানা জুবায়ের হোসেন বাংলা এডিশনকে অস্পষ্ট স্বরে ভয়ে কাঁপতে কাঁপতে তার উপর ঘটে যাওয়া পুলিশের ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছেন। আর শরীরে ব্যথা করতেছে যে মায়েরগুলো খেয়েছি এবং কি আপনার টর্চারিংয়ের ফলে আমার মাথা পর্যন্ত ফাটিয়ে ফেললাম, সেজন্য মাথার উপরে এখনও প্রচণ্ড ব্যথা হয়
মস্তিষ্কের উপরে চাপ আসে। কৌশলে নেয়া বক্তব্যে এই ভুক্তভোগীর থেকে আরও জানা যায় অতিরিক্ত নির্যাতন আর মানসিক চাপের কারণে হারিয়ে ফেলেছেন তার মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম। মাথার উপরে চাপ সৃষ্টি হয়, আর তো এখনো স্মরণ পাই না, কোথায় কি রেখে আসছি, কোথায় কি হারিয়ে আসছি, এটা আর পূর্ববর্তী অনেক কথাই মনে আসে না। মানসিকভাবে পুরোপুরি হারিয়ে যাওয়ার আগে জুবায়ের গত 9 মে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে জানিয়েছেন তার উপর ঘটে যাওয়া রাষ্ট্রীয় ও সামাজিক নির্যাতনের গল্প। কোনো নোটিশ ছাড়াই তাকে মসজিদের ইমামতি ও ইসলামিক ফাউন্ডেশনের চাকরি থেকে বরখাস্ত করা হয়। মামলার খরচ চালাতে বিক্রি করতে হয়েছে পৈতৃক জমিও। জুলাই বিপ্লবের একজন সম্মুখ যোদ্ধা হয়েও তাকে মেনে নিতে হয় সাজানো ধর্ষকের তকমা। এই মামলাটি তখন তদন্ত এবং যাচাই বাছাই ছাড়া তখন স্থানীয় সবাই মিলে তখন প্রশাসনকে নিয়ে একত্রিত হয়ে তখন তারা সবাই আমার বিরুদ্ধে মামলাটা করে। জেল থেকে মুক্তি পাওয়ার পর শেষ সংবাদ সম্মেলনেও বুক ফাটিয়ে 3টি দাবি করেন তিনি: চাকরিতে পুনর্বহাল, ষড়যন্ত্রকারীদের শাস্তি আর উপযুক্ত ক্ষতিপূরণ। সামাজিকভাবে আমি হেনস্থার শিকার হয়েছি, এজন্য আমি আর্থিক ক্ষতিপূরণ এবং কি সামাজিক আমার যে অনেক মানহানি হলো, এই মানহানির আমি ক্ষতিপূরণ শাস্তি দাবি করি। কিন্তু সমাজ বা রাষ্ট্র তাকে সেই ক্ষতিপূরণ দেওয়ার আগেই সব মানসিক চাপ আর হতাশার দেওয়াল ভেঙে জুবায়ের চলে গেলেন অন্ধকারের এক মানসিক হাসপাতালে। এনলাইটেন্ড সাইকিয়াট্রিকের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বাংলাদেশনকে জানান, অতিরিক্ত মানসিক চাপ এবং তীব্র সামাজিক ট্রমার কারণে জুবায়ের গুরুতরভাবে বিকারগ্রস্ত বা সাইকোটিক ব্রেকডাউনের শিকার হয়েছেন। সে আসলে যে বর্তমান যে তার ডিজিজটা, এটা আমরা বলি বাইপোলার মুড ডিসঅর্ডার। তো এই অসুখটা আসলে বাড়ার পেছনে, ট্রিগার করার পেছনে তার কিছু স্ট্রেস ছিল, পাশাপাশি তার কিছু ট্রমার হিস্ট্রি ছিল। তো এই কারণে এখন তার প্রবলেমগুলো বেড়ে গেছে অনেকটা। জুবায়েরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান হাসপাতালের পরিচালক। এখানে আসার পরে আমরা দেখি যে ওনার বাইপোলার ডায়াগনোসিস হয়েছে এবং বাইপোলারের জন্য যে সমস্ত ট্রিটমেন্ট দরকার, যে সমস্ত কেয়ার দরকার, আমরা সমস্ত কিছুই ব্যবস্থা করেছি। এখন পেশেন্ট আমাদের এখানে আল্লাহর রহমতে স্টেবল আছে আমাদের ট্রিটমেন্টের পরে, এবং ওনার ট্রিটমেন্টের জন্য যা যা দরকার, যে কোনো সাহায্য দরকার, কুশল স্যারের পরামর্শে আমরা সমস্ত ব্যবস্থাপনা করতে আগ্রহী। আইন ও বিজ্ঞান জুবায়েরকে খাতা কলমে নির্দোষ লিখে দিয়েছে ঠিকই, কিন্তু এই নিষ্ঠুর সমাজ তাকে বানিয়ে দিয়েছে এক উন্মাদ। একটি নিষ্পাপ জীবনকে তিল তিল করে পিষে মারার এই অপূরণীয় ক্ষতির দায় এখন কে নেবে? রাষ্ট্র, সমাজ, নাকি সেই মিথ্যা মামলার খলনায়কেরা? বাংলা এডিশন, ঢাকা।